ভারতের আবহাওয়ায় এখন মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। আপনারা কি 4 বছর আগের গ্রীষ্মকালের কথা মনে করতে পারেন? 2022 সাল। এই আর্টিকেলটি দেখুন। শিরোনাম ছিল এখন পর্যন্ত সবচেয়ে গরম গ্রীষ্ম। সেই বছর ভারতে এতটাই গরম পড়েছিল যে 122 বছরের পুরনো রেকর্ড ভেঙে গিয়েছিল। তারপর এলো 2023 সালের গ্রীষ্ম। 2023 সালের গ্রীষ্ম ছিল এতটাই তীব্র যে বিজ্ঞানীরা বললেন পৃথিবীর নর্দার্ন হেমিস্ফিয়ারে গত 2000 বছরের মধ্যে এটিই ছিল সবচেয়ে গরম গ্রীষ্ম। এরপর এলো 2024 সাল, জানুয়ারি 2024, এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণ জানুয়ারি। ফেব্রুয়ারি 2024, এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণ ফেব্রুয়ারি। মার্চ 2024, এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণ মার্চ। এপ্রিল 2024, এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণ মাস। পৃথিবীতে গত এই কটি মাস তাপমাত্রার বিচারে একের পর এক রেকর্ড ভেঙেছে। India and its capital city Delhi has been facing its highest ever temperatures, Delhi hitting 52.3 degrees Celsius. Well, this is the hottest time of year across that part of India. 1 জুন সমস্ত সংবাদ মাধ্যম রিপোর্ট করেছিল যে ভারতে হিট স্ট্রাইকের কারণে মাত্র একদিনেই 3400 জনের মৃত্যু হয়েছে। 1 বছর নয়, 1 মাস নয়, 1 সপ্তাহ নয়, শুধুমাত্র একদিনে। এই সংখ্যাটাই পায়ের তলার মাটি সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু যদি আপনি অফিসিয়াল নিউজ রিপোর্টের নিচে ছোট অনুচ্ছেদটি পড়েন তাহলে এই সংখ্যাটা আরও ভয়ঙ্কর মনে হবে। সরকারি সংবাদ মাধ্যম নিজেই লিখেছে যে হিট স্ট্রাইকে মৃত্যুর অফিসিয়াল সংখ্যা সবসময় প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম হয়, কারণ এরকম অনেক মৃত্যুকে সরকারি কাগজপত্রে হিট স্ট্রাইক মৃত্যু হিসেবে চিহ্নিত করা হয় না। ভারতে এবার বর্ষার দেরিতে এসেছে। কিছু কিছু জায়গায় 15 জুন পর্যন্ত বর্ষার দেখা মেলেনি। বিশ্বের 100টি সবচেয়ে উষ্ণ শহরের মধ্যে 98টি এখন ভারতে রেকর্ড হচ্ছে। 2024 সালে যেখানে 37টি শহর 45 ডিগ্রি ছাড়িয়েছিল সেটাই বড় খবর ছিল। সেখানে 2024 সালে 78টিরও বেশি শহর সমান বা তার বেশি তাপমাত্রা রেকর্ড করেছে। এখন প্রশ্নটা হলো এই কয়েক বছর ধরে এমনটা কেন হচ্ছে? এর পেছনে একটি প্রাকৃতিক ঘটনা রয়েছে যার শুরু হাজার হাজার কিলোমিটার দূরে পেরুর উপকূলে সমুদ্রের একটি ছোট্ট কোণে। 17th সেঞ্চুরিতে পেরুর জেলেরা ভালোবেসে এই ঘটনাকে একটি নাম দিয়েছিল এল নিনো। ইউরোপের সবচেয়ে বড় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রে ECMWF এর সর্বশেষ মডেল বলছে গত 140 বছরে সবচেয়ে বড় এল নিনো আসতে চলেছে। কিছু বিশেষজ্ঞ এটাকে বলছে মেগা এল নিনো। আর বলা হচ্ছে 2026 সালের গ্রীষ্মকাল হতে চলেছে মানবজাতির ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক গ্রীষ্ম। এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে এল নিনো আসলে কি। সহজ ভাষায় বলতে গেলে প্রশান্ত মহাসাগরের পূর্ব ও মধ্যাংশে যেখানে সাধারণত ঠান্ডা জল থাকার কথা সেখানে হঠাৎ অস্বাভাবিক গরম জল জমে যায়। আর যখন লক্ষ লক্ষ কোটি লিটার জল একসাথে গরম হয়ে ওঠে তখন এত তাপ নির্গত হয় যে গোটা পৃথিবীর বায়ু, বৃষ্টি আর আবহাওয়ার ধরন বদলে যায়। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে গভীর মহাসাগর। এর উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইতে থাকে। এই বাতাসকে বলে ট্রেড উইন্ড, যা প্রায় সবসময় আমেরিকা থেকে এশিয়া আর অস্ট্রেলিয়ার দিকে বয়। এই বাতাসের কারণে প্রশান্ত মহাসাগরের উপরিভাগের জল পশ্চিম মুখে বয়ে যায়। অস্ট্রেলিয়ার দিকে গরম জল জমে আর দক্ষিণ আমেরিকার কাছে সমুদ্রের গভীর থেকে ঠান্ডা জল উপরে উঠে আসে। কিন্তু এখন ধরুন এই ট্রেড উইন্ড দুর্বল হয়ে পড়ল, তাহলে সেই ঠান্ডা জল আর উপরে উঠবে না, গরম জল গরমই থাকবে। আর অস্ট্রেলিয়ার দিকে যে বৃষ্টি হওয়ার কথা ছিল সেটা এখন প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি কোথাও হবে। এই ঘটনাটাই হলো এল নিনো। একটা সাধারণ এল নিনোই ভারতের জন্য দুঃসংবাদ, কিন্তু এবার বিশেষ করে এই বছর এটা হতে পারে অনেক বেশি ভয়ঙ্কর। আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এপ্রিল 2026-এ তার সর্বশেষ পরামর্শ জারি করেছে। সেখানে বলা হয়েছে মে থেকে জুলাই 2026-এর মধ্যে এল নিনো গঠনের সম্ভাবনা 61%। আর এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এল নিনো তার চূড়ায় পৌঁছবে ঠিক সেই সময় যখন আমাদের সবচেয়ে বেশি বৃষ্টির প্রয়োজন। আমাদের কৃষি এখনও অনেকটাই বর্ষার ওপর নির্ভরশীল, আর একটি শক্তিশালী এল নিনো এলে সেই ফসলই মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। দ্বিতীয় বড় সমস্যা হলো এর তীব্রতা। মার্কিন আবহাওয়া সংস্থা NOAA এর মতে এবার এটি একটি অত্যন্ত শক্তিশালী এল নিনোতে পরিণত হতে পারে। এক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের জলপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। আর যখন তাপমাত্রা এই স্বাভাবিক বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি পৌঁছে যায় তখন তাকে বলা হয় সুপার এল নিনো। তৃতীয় স্তর হিট ওয়েভস।
2026 ভারতের জন্য খুব গরম একটা বছর হতে পারে, কারণ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশার মতন রাজ্যে কোথাও কোথাও তাপমাত্রা ইতিমধ্যে 45 ডিগ্রি ক্রস করে গেছে। কিন্তু সবার আগে বুঝতে হবে হিট ওয়েভস আসলে কি। হিট ওয়েভ মানে গ্রীষ্ম, শীত বা বর্ষার মতন কোনো আলাদা ঋতু নয়। হিটওয়েভ আসলে একটি আবহাওয়াগত পরিস্থিতি বা অবস্থা। যখন তাপমাত্রা নির্দিষ্ট একটি সীমার উপরে চলে যায় তখনই সেটিকে হিটওয়েভ হিসাবে ঘোষণা করা হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডির নিয়ম অনুযায়ী সমতল অঞ্চলে স্বাভাবিক তাপমাত্রার তুলনায় 5 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বৃদ্ধি পেয়ে মোট তাপমাত্রা 40 ডিগ্রি অতিক্রম করলে তাকে হিটওয়েভ বলা হয়। পাহাড়ি অঞ্চলে স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি বা তার বেশি বেড়ে তাপমাত্রা 35 ডিগ্রির বেশি হলে সেটি হিটওয়েভ হিসেবে গণ্য হয়। উপকূলীয় অঞ্চল স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি বা তার বেশি বেড়ে তাপমাত্রা 37 ডিগ্রি অতিক্রম করলে হিটওয়েভ ঘোষণা করা হয়। কিন্তু প্রশ্ন হলো, ভারতে এত ভয়াবহ হিটওয়েভ কেন হয়? এর অন্যতম বড় কারণ হলো হিট ডোম এফেক্ট। কিন্তু এই হিট ডোম আসলে কী? আপনি যদি কখনো বাড়িতে প্রেসার কুকারে ভাত রান্না করতে দেখে থাকেন তাহলে হিট ডোম কি সেটা খুব সহজেই বুঝতে পারবেন। কখনো ভেবে দেখেছেন ভাত প্রেসার কুকারে কেন রান্না করা হয়? কারণ এতে খাবার অনেক দ্রুত সেদ্ধ হয়। প্রেসার কুকারের ঢাকনা শক্ত করে বন্ধ থাকে, নিচে জ্বলতে থাকে আগুন, ফলে ভেতরের তাপ আর বাইরে বেরোতে পারে না। সেই আটকে থাকা তাপেই খাবার দ্রুত রান্না হয়ে যায়। হিটডোমের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। বায়ুমণ্ডলের উপর দিকে একটি শক্তিশালী উচ্চচাপ তৈরি হয়। এই উচ্চচাপের কারণে নিচের গরম বাতাস উপরে উঠতে পারে না, বরং সেটি নিচেই আটকে পড়ে এবং আরও বেশি গরম হতে থাকে। আকাশে মেঘ তৈরি হয় না, বাতাস ঠিকমতো বইতে পারে না, এমনকি বৃষ্টির সম্ভাবনাও কমে যায়। ফলে এই বিশাল গরম বাতাসের স্তর দিনের পর দিন একই জায়গায় আটকে থাকে। অর্থাৎ আমাদের শহরগুলো যেন ধীরে ধীরে এক একটা বিশাল প্রেসার কুকারে পরিণত হচ্ছে। এর সঙ্গে ভারতের ভৌগোলিক অবস্থানও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। উত্তরে হিমালয় পর্বতমালা যেন একটি বিশাল দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে, ফলে বাইরের শীতল বাতাস সহজে প্রবেশ করতে পারে না, আর আটকে থাকা গরম বাতাসও বেরিয়ে যাওয়ার সুযোগ পায় না। 2024 সালে এই হিট ডোমের প্রভাবই ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ তাপপ্রভাবের জন্ম দিয়েছিল। 1901 সালের পর 2024 ছিল ভারতের সবচেয়ে উষ্ণ বছরগুলোর একটি। দেশের অন্তত 37টি শহর তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। আর শুধু দিনের গরমই নয়, দিল্লিতে টানা 24টি রাত তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। অর্থাৎ রাতেও মানুষ এক মুহূর্তের জন্য শান্তি পায়নি। এখন প্রশ্ন হলো, এই হিটওয়েভ আমাদের শরীরের জন্য এতটা বিপজ্জনক কেন? ফেব্রুয়ারি বা মার্চের তুলনায় এপ্রিলে হঠাৎ করেই তাপমাত্রা অনেক বেড়ে যায়, দিনও হয়ে ওঠে অনেক দীর্ঘ। এই হঠাৎ পরিবর্তনের সঙ্গে আমাদের শরীর সহজে মানিয়ে নিতে পারে না, আর সেখান থেকেই শুরু হয় আসল সমস্যা। এপ্রিলের শুরুতে শরীরের ঘাম নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি সক্রিয় হতে কিছুটা সময় লাগে। ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর লবণ ও খনিজ বেরিয়ে যায়। রক্ত সঞ্চালনও স্বাভাবিকের মতো কার্যকর থাকে না, ফলে ডিহাইড্রেশন, মাথা ঘোরা, দুর্বলতা এবং হিট স্ট্রাইকের ঝুঁকি অনেক বেড়ে যায়। সহজ কথায়, তীব্র গরম মোকাবিলার জন্য আমাদের শরীর তখনও পুরোপুরি প্রস্তুত থাকে না। এই সময় শরীরকে প্রস্তুত রাখতে ও লবণ জলের ভারসাম্য বজায় রাখতে ওআরএস পান করা উপকারী হতে পারে, কারণ এটি ঘামের সঙ্গে হারিয়ে যাওয়া জল ও প্রয়োজনীয় লবণ পূরণ করতে সাহায্য করে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, আসল ওআরএস ব্যবহার করবেন। শুধু ওআরএস লেখা আছে বলে অতিরিক্ত চিনিযুক্ত ড্রিঙ্কস কিনবেন না, সেগুলো আসল ওআরএসের বিকল্প নয়। আর আমাদের শরীরের কথা তো ছেড়েই দিন, এই তাপবাহের জন্য আমাদের শহরগুলো মোটেও প্রস্তুত নয়। কলকাতার ম্যাপটিতে একবার চোখ রাখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। দেখবেন শহরের বাইরের দিকে এলাকাগুলোতেই তাপমাত্রা তুলনামূলকভাবে সবচেয়ে কম, আর যেখানে গাছপালা কম সেখানেই তাপমাত্রা আরও বেশি বেড়ে যায়। আর এটাকেই বলা হয় আরবান হিট এফেক্ট। এই হিট ম্যাপটা যদি ভালো করে দেখা যায় তাহলে সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে বিমানবন্দর এলাকার আশেপাশে। স্বাভাবিকভাবেই বিমানবন্দরের রানওয়েতে তো আর গাছ লাগানো সম্ভব নয়, সেখানে বিরাট এলাকা জুড়ে রয়েছে শুধু কংক্রিট। এতেই একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, যেখানে গাছ কম আর কংক্রিট বেশি সেখানে তাপমাত্রা বেশি বাড়ে। কিন্তু প্রশ্ন হলো, কংক্রিট এমন কি করে? কংক্রিট এমন দুটি কাজ করে যা প্রাকৃতিক মাটি বা সবুজ জমি কখনো করে না। প্রথমত, দিনের বেলায় কংক্রিট সূর্যের তাপ শোষণ করে নিজের মধ্যে জমিয়ে রাখে, অথচ মাটি বা ঘাসের সেই ক্ষমতা প্রায় নেই বললেই চলে। দ্বিতীয়ত, রাতে সেই জমে থাকা তাপ খুব ধীরে ধীরে বাইরে ছাড়ে, ফলে সূর্য ডুবে গেলেও শহর সহজে ঠান্ডা হতে পারে না। অর্থাৎ
রাতেও শহরের তাপমাত্রা অনেকটাই বেশি থেকে যায়। আর বিশেষজ্ঞদের মতে রাতে তাপমাত্রা না কমা অনেক সময় দিনের অতিরিক্ত গরমের চেয়ে বেশি বিপজ্জনক হতে পারে। তাহলে এবার একবার ভেবে দেখুন, যদি প্রতি বছরই এমন হিট ওয়েভস আরও ভয়াবহ হতে থাকে, তাহলে 2030 সালের মধ্যে ভারত কি সত্যি বসবাসের জন্য নিরাপদ থাকবে? কিন্তু সত্যিটা হলো, হিটওয়েভই আমাদের সবচেয়ে বড় সমস্যা নয়, এটা শুধু শুরু। কারণ এই তীব্র গরমের পর যে বিপদটা আসে সেটা আরও নীরব কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। যখন দিনের পর দিন বৃষ্টি হয় না, যখন নদীর জল কমে যেতে শুরু করে, যখন মাটির নিচের জল প্রতি বছর আরও নিচে নেমে যায়, তখন শুধু মানুষ গরমে কষ্ট পায় না, একসময় পুরো শহরই তৃষ্ণার্ত হয়ে পড়ে। ভারতের অনেক শহরেই সেই সংকট ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, পুনে, একটার পর একটা শহর জলের সংকটে পড়েছে। পুনেতে ইতিমধ্যে একদিন পর পর জল সরবরাহের কথা উঠেছে। আইএমডি নিজেই পূর্বাভাস দিয়েছে এবারের বৃষ্টি 64% কম, এবং এটা বিশাল একটা সংখ্যা। আপনি যদি ভারতের শহরগুলো দেখে থাকেন, তাহলে সেই শহরগুলোতে একটা অদ্ভুত বিপরীত চিত্র দেখা যায়। মুম্বাইয়ের নিচু এলাকা, দিল্লি, কলকাতা, গুড়গাঁও, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ প্রতি বছরই প্রায় পুরোপুরি ডুবে যায়। এই বছর মে মাসেই ব্যাঙ্গালোরে এত বৃষ্টি হলো যে গোটা শহর জলের নিচে। আর সেই একই শহরগুলো পরের বছর এপ্রিলে জলের ট্যাঙ্কারের জন্য অপেক্ষা করে। জলাশয়গুলো শুকিয়ে যায়। কিভাবে সম্ভব? বৃষ্টি হলে বন্যা, বৃষ্টি কম হলে পানীয় জলের আকাল, দুই দিক থেকেই সমস্যা। কারণটা হলো ভারতের শহরগুলো একটা দুশ্চক্রে আটকে পড়ে গেছে, যেখানে প্রতিটি কারণ জলের ঘাটতিকে আরও বাড়িয়ে তুলছে। দুশ্চক্রের প্রথম ঘূর্ণন, অপরিকল্পিত শহর। ভারতের শহরগুলো অপরিকল্পিত, এটা আমরা সবাই জানি, কিন্তু আমি এখানে আলাদা ধরনের পরিকল্পনার কথা বলছি, জলের পরিকল্পনা। ভারতের বড় শহরগুলো কি করছে? নর্দমার জায়গা, জলাভূমি, পুকুর সব জায়গায় আবর্জনা ফেলা হচ্ছে, বড় বড় বিল্ডিংস তোলা হচ্ছে। আর আমি এগুলো কোনো পুরনো কথা বলছি না। 2026 সালের জানুয়ারি মাসে কলকাতার চাকগড়িয়ায় একটি পুকুর ইল্লিগালি ভরাটের চেষ্টা করা হয়। কলকাতা পুলিশ ও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে জানালে তা বন্ধ হয়ে যায়। মুম্বাইয়ের ওয়াডালা এলাকায় 400 থেকে 500 ট্রাক কনস্ট্রাকশন ধ্বংসাবশেষ এনে জলাভূমিতে ঢেলে দেওয়া হয়েছে, সমতল করা হয়েছে, পুরোটা ভরাট করা হয়েছে, কারণ সেখানে একটা পার্কিং লট বানানো হবে। আর এই সব হয়েছে ইল্লিগালি। এক বাসিন্দা অভিযোগ করার পরে আমাদের কর্তৃপক্ষ নড়ে চড়ে বসেছে। জলাভূমি, পার্ক এগুলো বৃষ্টির জলকে টেনে নেয়, মাটির নিচের জলস্তর পুনরায় ভরায়। এগুলো নষ্ট করলে কি হয়? বৃষ্টি হলে জল সরার জায়গা নেই, বন্যা, বৃষ্টি না হলে সঞ্চয় নেই, খরা। আর অন্যদিকে আমাদের শহরগুলো পশ্চিমের দেশ থেকে একটাই জিনিস নকল করেছে, কাচের বড় বড় বিল্ডিং। ভারতের মতো গরম দেশে একেবারে অকেজ ওই বিল্ডিংগুলো, কিন্তু তাদের পার্কস, সেটা কি আমরা নকল করি? একদমই না। দুশ্চক্রের দ্বিতীয় ঘূর্ণন, মাটির নিচের জল উত্তোলন। ভারতের অনেক বাড়ি, গ্রাম, শহর তাদের জলের চাহিদার জন্য মাটির নিচের জলের উপর নির্ভরশীল। কিন্তু সমস্যা হলো কতটা তুলব, কতটা ব্যবহার করব, এই বিষয়ে আমাদের কোনো বোধ নেই। ভারত পৃথিবীতে সবচেয়ে বেশি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ব্যবহার করে। সবাই বাড়িতে বোরওয়েল বা পাম্প বসায়, কিন্তু কতজন ভাবে জলকেও মাটিতে ফেরত যেতে হবে? বাড়িগুলো বৃষ্টির জল সংগ্রহ করে না, পৌরসভা করে না, শিল্পাঞ্চল করে না, আর আমরা আশা করি দরকার হলে জল আপনা আপনি মিলে যাবে। দুশ্চক্রের তৃতীয় ঘূর্ণন, ট্যাঙ্কার মাফিয়া। প্রতিটি শহরে একটা জলের ট্যাঙ্কার মাফিয়া আছে, আর প্রতিটি রাজনৈতিক দলের সাথে তাদের যোগাযোগ আছে। পৌরসভা এই ট্যাঙ্কারগুলোকে নির্দিষ্ট এলাকায় বরাদ্দ করে। কিছু পুরনো গভীর কুয়ো থেকে জল তোলে, কিন্তু বেশিরভাগই বেআইনি বোরওয়েল থেকে। কেউ কেউ পরিষ্কার জলও সাপ্লাই করে না। আর সবচেয়ে বড় কথা হলো, এই মাফিয়া জল পায় বিনামূল্যে, তাই জলের কোনো মূল্য তাদের কাছে নেই। কখনো ট্যাঙ্কার দেখেছেন? ট্যাঙ্কারের কল থেকে সবসময় জল পড়তেই থাকে। আমার মনে হয় ট্যাঙ্কারের ধারণা ক্ষমতার 20 থেকে 30% জল শেষ গন্তব্য পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়। একবার ভাবুন তো, এই ট্যাঙ্কারে যদি জলের বদলে দুধ থাকতো, পেট্রোল থাকতো, তাহলে কি একটা ফোঁটাও ফেলা মেনে নেওয়া হতো? তাহলে জলের ক্ষেত্রে এমন কেন? প্রথমে চুরি, তারপর অপচয়, আর আমরা সারা দেশ জুড়ে এটা সহ্য করে যাচ্ছি। আমরা সবাই চাই ভারত বদলাক, ভারতের সমস্যা যাক, কিন্তু নিজে একটা পদক্ষেপও নিতে চাই না, এটাই সত্যি। তবু আমি জানি আপনাদের মধ্যে 1% মানুষ এখনও আছেন যারা সমাধানে বিশ্বাস করেন, যারা জানেন তাদের প্রতিটি পদক্ষেপ পার্থক্য তৈরি করে। তাহলে প্রশ্ন হলো, এই সব সমস্যার কি আদৌ কোনো সহজ সমাধান আছে? আছে। এমন একটি সমাধান খুঁজে পাওয়া গেছে যা পথচারীদের উচ্চতায় তাপমাত্রা প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দিতে পারে। একবার ভাবুন তো, 12 ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়া কত বড় পরিবর্তন।
যদি কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে তা নেমে আসতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসে। আর সেই সহজ সমাধানটি হলো গাছ লাগানো। এই বিষয়টি 182টি মেটা স্টাডি নিশ্চিত করেছে, শহরে যত বেশি গাছ থাকবে আর যত কম কংক্রিট থাকবে, রাতের তাপমাত্রা তত কম বাড়বে, আর তার সঙ্গে হিটওয়েভে মৃত্যুর সংখ্যাও কমে আসবে। তাহলে এবার প্রশ্ন হলো, ভারতে কি সত্যি পর্যাপ্ত গাছ লাগানো হচ্ছে? দুঃখজনক হলেও সত্যি একেবারেই নয়, বরং বাস্তব চিত্রটা ঠিক উল্টো। গাছ লাগানোর বদলে ক্রমাগত গাছ কাটা হচ্ছে। শুধু 2024 সালেই প্রায় 18,200 হেক্টর প্রাথমিক বনভূমি ধ্বংস করা হয়েছে। 2025-এ মহারাষ্ট্রের গডচিরোলিতে একটি খনি প্রকল্পের জন্য 1,23,000 গাছ কাটার অনুমোদন দিয়েছে সরকার। মহারাষ্ট্রের নাসিকে শত শত বছর পুরনো বট গাছ কেটে ফেলা হচ্ছে। ছত্তিশগড়ের হাসদাও অঞ্চলে একটি কয়লা খনির প্রকল্পের জন্য একটা গোটা জঙ্গল ধ্বংস করে দেওয়া হয়েছে। सरकार और कंपनी मिलकर बहुत धोखा दिए हम आदिवासी। ग्राम सभा उन्होंने 3 बार करवाए, लोगों ने इनकार कर दिए, हम खदान ही नहीं चाहते हैं। तो उन्होंने चौथा बार में षड्यंत्र किए, सचिव और सरपंच को दबाव बना के ले जाके उनको दबाव करके लिखवाया। এই ঘটনাগুলো শোনার পর স্বাভাবিকভাবেই আপনার মনে একটাই প্রশ্ন আসবে, এগুলো কি সত্যিই ভয়ঙ্কর নয়? আর উত্তর হলো হ্যাঁ, এগুলো সত্যিই ভয়ঙ্কর। কিন্তু এবার প্রশ্ন হলো, একজন মানুষ একা কী বা করতে পারে? আমি একা চাইলে এল নিনো থামাতে পারবো না, একা জলবায়ু পরিবর্তন থামানো সম্ভব নয়। তাহলে একজন সাধারণ মানুষের হাতে আসলে কি আছে? আসলে এমন কিছু কাজ আছে যেগুলো আমাদের প্রত্যেকের হাতেই রয়েছে। নাসিকের এই পরিবেশ কর্মীদের থেকে ইন্সপিরেশন নিন। আপনার শহর কিংবা পাড়ার একটি গাছও যেন অকারণে কাটা না হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করুন, কারণ পরিবর্তন আনার ক্ষমতা আপনার হাতেই আছে। আপনিই সেই শক্তি। নতুন গাছ লাগানো অবশ্যই জরুরি, কিন্তু তার থেকে বেশি জরুরি বহু বছরের পুরনো গাছগুলোকে বাঁচিয়ে রাখা, কারণ নতুন চারা লাগালেই যে তা বড় গাছে পরিণত হবে এমন নয়। বাস্তবে লাগানো চারা গাছের প্রায় 90% টিকে থাকতে পারে না, আর যে চারাগুলো বেঁচে যায় সেগুলোকেও বছরের পর বছর যত্ন নিতে হয়। একটি চারা গাছ বড় হয়ে পূর্ণবয়স্ক গাছে পরিণত হতে অনেক সময় লাগে, আর এত কিছুর পরেও সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া গরমের সময় দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। শরীরে যেন জলের ঘাটতি না হয় সেদিকে খেয়াল রাখুন। পর্যাপ্ত জল পান করুন এবং প্রয়োজনের সঙ্গে একটি ওআরএসের প্যাকেট সঙ্গে রাখুন। আর শুধু নিজের কথাই ভাববেন না, আশেপাশে মানুষগুলোর দিকেও নজর রাখুন। আপনার বাড়িতে আসা ডেলিভারি বয়, রোদের মধ্যে কাজ করা কনস্ট্রাকশন লেবার কিংবা রাস্তার ধারে বসে থাকা ছোট্ট ব্যবসায়ী, সুযোগ থাকলে তাদের 1 গ্লাস ঠান্ডা পানীয় জল দিন। আর যদি সম্ভব হয় তাদের কিছুক্ষণ ছায়াযুক্ত বা ঠান্ডা জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য সুযোগ করে দিন, কারণ এই মানুষগুলোই হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকেন। এই কয়েকটি অভ্যাস আমাদের আজ থেকেই গড়ে তুলতে হবে, কারণ এবছর যে এল নিনো আসছে সেটাই শেষ নয়। কয়েক বছর পর আবারও এটি ফিরে আসবে, তারপর আরও কয়েক বছর পর আবার। অর্থাৎ এটি একবারের সমস্যা নয়, এটি এমন একটি চক্র যার সঙ্গে আমাদের ভবিষ্যতেও বারবার লড়াই করতে হবে। তাই প্রস্তুতি নেওয়ার সঠিক সময় ভবিষ্যৎ নয়, আজই। যদি আমরা জলের অপচয় কমাতে না পারি, যদি আমরা আমাদের বনভূমিকে রক্ষা করতে না পারি, তাহলে একদিন এমন সময় আসবে যখন প্রতি বছরই এল নিনোর বছরের মতন মনে হবে। তাই আজ থেকেই পদক্ষেপ নিন। ছোট ছোট উদ্যোগ দিয়েই বড় পরিবর্তন শুরু হয়। নিজের যত্ন নিন, নিজের প্রিয় মানুষগুলোরও খেয়াল রাখুন। ধন্যবাদ।